আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরও ভালো রেখেছে, ভালো আছি। কি জানি শাপলাটা রান্না করব। শাপলা করতে নিলাম, তো ভাবলাম দেখো শাপলাগুলা কি সুন্দর লাল রঙের শাপলা। ছোট ছোট করে কাটবো, কেটে তারপরে ভাজি করব নারকেল চিংড়ি দিয়ে। শাপলা কুটলে হাতের অবস্থা খারাপ হয়ে যায়, নখটা একদম কালো হয়ে যায়, সেটাই চিন্তা করতেছি। আজকে হয়েছে কী বার, রবিবার। আজকে রবি না, আজকে মনে হয় সোমবার, মেবি। কিন্তু সুজনের মা শুক্র শনি ছাড়া আমার বাসায় এখন আর আসতে পারবে না, কাজ নিছে স্কুলের আয়ার কাজ নিছে, ওই আগের ভিডিওতে বলছিলাম মনে হয়। যাই হোক, এখন দেখা যায় কি এইসব কাজ আমি সবসময় সুজনের মা আসলে করলে এবার একটু শান্তি পাই। নিজে যেদিন করি সেদিন হাত নখ আমার নখ মানে নখ একটু একটু আমি রাখি, একটু একটু থাকে, নয়তো দেখা যায় হাত দিয়ে কোনো কিছু কাজ করতে সমস্যা হয়, একটু হালকা রাখি। হালকা একটুখানি, মানে নখ রাখা না, ওইটা জাস্ট গোড়া কাটি না। কিন্তু দেখা যায় কি তখন পুরো নখ কেটে ফেলতে হয়, এই কী অবস্থা হয়ে যায়। আর গ্লাভস নাই, একটা গ্লাভস থাকলে পরে যদি কাজ করতাম, মানে এই সব কাজ ভালো হতো। এখন আমি ভাবছি তোমাদের আগে ভিডিও করে দেখাই, হাতে পলিথিন ভরে তারপর আমি কাটবো, বুঝছো। প্রথমে দেখো এই খোসাগুলো ছাড়াইছি, এখন এটাকে এই বটি দিয়ে কাটবো, কারণ যে দুই হাতে আমি পলিথিন দিয়ে নিছি, এখন বটি দিয়ে না কাটলে ছুরি দিয়ে কাটতে গেলে একটু ঝামেলা হবে। যাই হোক, এখন বটি দিয়ে কুচি কুচি ছোটো করে কাটবো, ঠিক আছে। শাপলা কুটেছি দেখো, পানি সিদ্ধ, পানি মানে ফুটাবো, পানি ফুটে জাস্ট শাপলাটাকে চুলা অফ করে শাপলাটা দিয়ে সাথে সাথে শাপলাটা ছেঁকে ফেলবো, তাহলে এক্সট্রা কষ্টটা বের হয়ে যাবে। এদিকে করলা ভাজি করব, সেজন্য করলা নিচ্ছি। করলা আজকে এটা দিয়ে কাটবো, এটা দিয়ে কাটলে তাড়াতাড়ি হয়ে যায় কাটার দিয়ে, এই আর কি। তো আমি ওই যে একটা কথা আগে বলিনি, ভুলে যেতে পারি। রুমানার রান্নাবান্না এই প্রোগ্রামটা মোটামুটি আমরা সবাই কিন্তু দেখেছি আগের থেকে বা জানি। এই রুমানার রান্নাবান্নার আপুটা অনেক সুন্দর রান্নাবান্নার চ্যানেল খুলেছে, আমাদের চ্যানেল খোলার অনেক আগে। আমরাও তাদের চ্যানেলের জিনিসগুলো দেখতাম, যেটা ভালো লাগতো সেটা করতাম। সেই মানুষটা আজকে পৃথিবীর থেকে চলে গেছে, এই গতকালকে মারা গেছে, সম্ভবত গতকাল বা গত পরশু মারা গেছে, যেভাবে ভিডিও দেখলাম সেইভাবে আমি বললাম। তো ওনার সাথে আমার দুইবার কথা হয়েছে, ইয়াতে কী জানি বলে, কমেন্টস সেকশনে কথা হয়েছে। সে আমাকে চেনে এবং বলছে যে আমি আমার ব্লগ সে দেখে। তো যাই হোক, তার সাথে কথা হয়েছে, কারণ তার রান্নার এত সুন্দর প্রশংসা করছে। তখন সে লিখছিল যে আমার রান্নার সবাই প্রশংসা করে, কিন্তু এই কমেন্টটা দেখে আমি মুগ্ধ না হয়ে যেতে পারিনি। পরে দেখি যে আপনাকে তো আমাকে বলে চিনি, রোকসানা ব্লগের রোকসানা। আমি বলছি হ্যাঁ। তো এরকম করে কথা হয়েছিল তার সাথে আমার একবার। তো এখন কথা হচ্ছে এইটা, এই মানুষটা মারা গেল, এটাই আমার কাছে সবথেকে কষ্ট লাগে, যে পৃথিবীর থেকে যে যায় চলে, আমরা জানিও না কে চলে যাবে কে থাকবে। তো আপুটার নাকি হয়েছিল লিভার ক্যান্সার, ইদানিং লিভার সিরোসিস, লিভার ক্যান্সার, তারপরে ফ্যাটি লিভার, এগুলো খুব বেশি হচ্ছে, কারণ খাওয়া দাওয়ার জন্য, বিশেষ করে তেলের জন্য। তেলযুক্ত খাবার যতটা পারবো আমরা সবাই অ্যাভয়েড করে চলার চেষ্টা করব। তারপরও আমাদের আসলে দৈনন্দিন জীবনে আমাদের প্রচুর তেল লাগে, তেল ছাড়া কোনো কাজই হয় না। ভাতটা রান্না ছাড়া বাকি সব কিছুতেই তেল লাগে, এই আর কি। আর খাবার বারবার খাবার খাওয়াও উচিত না, আর রাতের দিকে বেশি খাবার খাওয়া উচিত না, কিন্তু আমরা ওইটাই বেশি করি। দিনে আমাদের কারো ক্ষুধা লাগে না, কারণ দিনে আমরা বিজি থাকি। সন্ধ্যার পর থেকে আমরা ফ্রি টাইম করতে থাকি, স্পেন্ড করতে থাকি, তখন দেখা যায় আমাদের ক্ষুধা লাগে, এটা খাই সেটা খাই ওটা খাই, এটার থেকে একটু ওটার থেকে একটু, আসলে পারিই না। কিন্তু আসলে নিয়ম মেনটেন করে চললে মানুষ ভালো থাকে। আসিফের আব্বু এখন পুরো নিয়মের ভিতরে আছে, আলহামদুলিল্লাহ সে ভালো আছে, তার এমনি কোনো সমস্যা নেই, দোয়া করবে সবাই। যাই হোক, আমার এই অসুস্থতায় আমি বুঝেছি সুস্থতা কী আল্লাহর নিয়ামত। আমি একটা দিন রাতেও ঘুমাইতে পারি নাই, আমি শুধু প্রতিটা কত রাত্র পর্যন্ত যে আমি সজাগ থাকতাম, আমার মনের ভিতরে শুধু এইটাই চলতো, আমি যদি মারা যাই তাহলে তো আমার হাজব্যান্ড আমার একটা বিয়ে করবে, এবং বিয়ে করলে তার জীবনটা তার মতো করে করে নেবে, আমার বাচ্চাগুলোর কী হবে, আমার আসিফের কী হবে, আমার আফিফ ছোট, আশফাক তো তাও নিজের মতো করে নিজে এখন আছে।
তো এগুলো যখন চিন্তা করছি আমার তখন আর ভালো লাগছিল না। তখন আমি কেমন জানি, এখন আমার হাজব্যান্ডকে বলতেও পারি না। তো এরকম সাহস রেখে রেখে বলে ফেলছে অন্যভাবে যে হ্যাঁ জানি তো, মারা গেলে আর একটা বিয়ে করবা, এই সেই অমুক সমুক। তখন সে বলে কি তুমি নিশ্চিন্ত থাকো, বিয়ে করবো না। আমি বলছি এরকম সবাই বলে, পরে বিয়ে করে। আমি আবার বলছি ও তার মানে তুমি মনে করো যে মরে যেতেও পারি। বলে কি না না না, সেটা মনে করি না, তোমাকে মানে সাহস দেওয়ার জন্য বলেছি যে এমন কাজ করব না। আমি বলছি না, এবং বুড়ো সময় এই কাজগুলো মানুষ বেশি করে, জোয়ান বয়সে করে না। জোয়ান বয়সে বউকে আসলে ভালোবাসে বহু বছর, কিন্তু বুড়া হয়ে গেলে তার ভালোবাসাটার মাত্রাটা কমে যায়। আর তাছাড়া পুরুষদের একটা নেচারটা একটু কেমন জানি হয়ে যায়, তারা আকৃষ্ট হয় একটু বেশি ইয়ার প্রতি। যাই হোক, এগুলো বললে আবার অনেকে মাইন্ড করতে পারে, সেজন্য আমি আমার কথাগুলো আমি বললাম। তো এগুলো যখন মনে পড়ছিল তখন বলছিলাম, আর তখন খারাপ লাগছিল যে কী হবে জীবনটায়। আচ্ছা এই দেখো, আমি যে শাপলা ভাজি করতে নিয়েছি, শাপলাগুলোর ভিতরে একটু পানি পানি ছিল না, সেজন্য অনেক গরম তো, সেজন্য মগ দিয়ে চিপড়ে চিপড়ে দিচ্ছে এভাবে, যাতে পানিটা এই ঝাঁঝরির থেকে পাতিলের ভিতরে পড়ে যায়। আর একটা জিনিস করেছি, শাপলার ভিতরে বেশি করে নারকেল বাটা দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ, একটু চিংড়ি মাছ, কাঁচামরিচ, অবশ্যই কাঁচামরিচ দিতে হবে। তারপরে এইটা দিয়ে দিলাম, এই যে এখন এটা নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে হয়ে যাবে। শাপলা ভাজি খেতে সবথেকে বেশি ভালো লাগে। আর আজকের যে রেসিপিটা আমি করলাম, এটা কিন্তু আমার শাশুড়ির রেসিপি। আমার শাশুড়ি খুব পছন্দ করতো শাপলা এভাবে করতে, এবং শাশুড়ির অনেক কিছুই আমি শিখেছি। আমার মায়েরটা তুলনামূলক কম শিখেছি, কারণ হচ্ছে আমার মার কাছে তো আসলে আমি আমার বিয়ের মানে আগ পর্যন্ত ছিলাম, যখন আমি রান্নাবান্না জানিই না। আর বিয়ের পর আমি যতটুকু সৌদি আরবেই থেকেছি আর একটু সময় থেকেছি আমার শাশুড়ির কাছে, ওই সময় আমি অনেক রান্না করে ফেলেছি, আয়ত্ত করে ফেলেছি। বা অনেক সময় রান্না টেস্ট করলেও বোঝা যায় যেটার ভিতরে কী কী দিয়েছে। আলহামদুলিল্লাহ সেই গুণটা আমার ছিল। যদিও প্রথম দিকে রান্না তো ভালো হতো না আমার, লবণ হয়তো কখনো বেশি হতো, একটু হলুদ বেশি হতো, তেল বেশি পড়ে যেত, এরকমের। লবণটাই সমস্যা হতো, লবণটা নিয়ে আর হলুদ নিয়ে। আস্তে 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 আমি পাকা রাঁধুনি হয়েছি, একটা সময় লাগছে অনেক। তো তারপর আমি চেষ্টা চালিয়ে যেতাম, কিন্তু আমার যখন নতুন হাতের রান্না অনেকে পছন্দ করতো, বলতো নতুন হাতের রান্না খাওয়ার একটা আলাদা মজা আছে। কিন্তু আমি যখন নিজে খেতে বসতাম তখন আমি ভাবতাম যে আমার এই রান্নাকে কেন তারা এত তারিফ করে, বুঝি না, এত তো মজা হয় নাই। তো যাই হোক, একবার আমার আব্বা আসবে, তো আমি যে বড় বড় গলদা চিংড়ি, না জানি কী চিংড়ি, ছেঁচে আমার শাশুড়ি দিয়েছে যে ভেজে একটু মশলায় দেওয়ার জন্য। ওই সময় আমি হলুদ এত বেশি দিয়েছিলাম, তিতা হয়েছিল। পরে আমার শাশুড়ি মশলার থেকে উঠিয়ে নতুন মশলা করে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিল, ওগুলো আমার মনে পড়ে। তো আকাশের অবস্থা খুবই খারাপ, এতটুক জায়গা, এই জায়গাটুকু বৃষ্টি হবে। এখন হচ্ছে মেঘে মেঘে বৃষ্টি, যেই দিকে মেঘ থাকে সেই দিকে বৃষ্টি হয়। দেখা যায় আমাদের বাসায় বৃষ্টি হচ্ছে, আমার আম্মার বাসায় হচ্ছে না, এমন। যত কিছুই হোক না হোক, বৃষ্টি আমার খুবই পছন্দ। আর আষাঢ় শ্রাবণ মাসটা আমার সব থেকে প্রিয় মাস। আমি যে কী পছন্দ করি তোমাদের বোঝাতে পারবো না। এই সময় যখন বৃষ্টি পড়ে আর অনেক বাতাস থাকে, তখন যে ভাঙ্গার পাড় যে গিয়েছিলাম সেদিনকে, ওই জায়গায় না পানি উঠে, একদম পানিটা ওঠে ইয়া পর্যন্ত, যেখানে রেস্টুরেন্টগুলো পর্যন্ত। আর তখন যে কি সুন্দর লাগে! তো আমি অনেককেই বলে রাখছি যে আমাকে একটু জানাইও কখন পানি ওঠে। তো ওই সময় যাব, যে আমি একটু ওই দেখবো, পিকচার তুলবো, ভিডিও করব, মানে ওই সব জায়গার। হ্যাঁ, আর দেখো যে ভিডিওগুলো ওইখানের কি সুন্দর করে ডিম দিয়ে নর্মাল নুডলস করছি না, নিয়ে নাও। আর এটা তো এখানে এনে রাখছি কারণ এটা একটা প্লাগ লাগাতে হবে সেজন্য, আর বাক্সের ভিতর ভরে নেই। খাওয়ার আছে, পরে খাবে। নামাজ পড়তেছিলাম, পরে আমি দেখি যে ক্ষুধাও লাগছে, আর আসেফও বের হয়েছে, আসেফের চাটা গরম করতেছে, চা খাবে সে। তারপরে চা আর নুডলস একসাথে দেবে না, ওটা দিয়ে নিই, সুন্নাত করছে, খরচ পড়বে। নুডলস আসেফ পরে খাবে, আসেফকে একটু চা দিতে আসি। চাটা মানে বানাইছিলাম আগেই, জাস্ট একটু গরম করে দিতেছি, যাতে ও সকালে ঘুম দিয়ে উঠে আবার ঘুমাইছিল না। আসেফ চা খেয়ে দেরি করবা না, নুডলসটা খাই পেলে ওষুধ আছে দুপুরের, ঠিক আছে?
তো ঘর বানাতে আগে বোমা ভেজ দিচ্ছে এখানে কেন ডাইরেক্ট হয়ে গেছে ও চলছে চলতেছে রান্না কেমন সেই কো খুবই মজা হচ্ছে নারিকেল দিচ্ছ না কার মতো রান্সি কত পারলে তোমার মায়ের মতো না আমার মতো আমার মার মতো না কার মার মতো আমার আম্মা তোমার আম্মার কথা কইছো সিনাপ এভাবে রান্না করতো আমরা পেট ভরে ভাত খাইতাম শাপলা চিংড়ি মাছ নারকেল দিয়া একটু বড় বড় চিংড়ি দিত সাথে কি জানো বোম্বা মেজ দিত লাস্টের দিকে খাইতাম আর বলতাম সিনাপ পেয়ে এত মজা জীবনেও খাইনি কারণ কি জানো বিয়ের আগে সবজি খাওয়াই শিখিনি কিন্তু বাসা এত সবজি রান্না করতো এত মজা তুমি খাইতা কিন্তু আমি তো খাইতাম না বিয়ের আগে যার জন্য আমার সবজি খাওয়ার মজাটা বুঝতাম না করোনা জীবনে প্রথম খেয়েছি বিয়ের পর তোমাদের বাসায় প্রথম তো যেতে লাগতো ভয়ে ভয়ে খাইতাম অভ্যাস করছি পরে তো মজাই লাগে সব নিছো রেডি কাগজ দিচ্ছে নাও সব ঠিক মতো ফাইলে নাও এটার ভিতরে নিয়ে যাও ব্যাগ কোথায় ব্যাগ নিছো ব্যাগ তো কাঁদে ছোট ব্যাগ নিচ্ছি ছোট bag। তাহলে আমি যাই আসে তুমি যদি দেরি হয় তুমি চলে যাও তোমার ইয়েতে দেরি তো হবে কাজ আমি তো একটু পরেই রওনা দেবো 10 মিনিট তো আচ্ছা ঠিক আছে তাহলে আসবে তো আস্তে আস্তে 7:30 না হ্যাঁ অসুবিধা নেই আমি এসে করবো না ঠিক আছে আমি যদি একটু লেট করি তাহলে আইসা আপাতত সামনে যেগুলো পাও কলা টলা এগুলো খাইও ঠিক আছে তবে আইসা নাস্তা বানিয়ে দেবো ঠিক আছে Okay. নুডলস আছে ইয়াতে আচ্ছা খাইলে খাই নুডলস খাবো না আচ্ছা ঠিক আছে কলা টলা যা পাই খাবো ওকে গেলাম তাহলে আমি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাস। আসো বুঝলেন ইয়াকে দেখাইছি রিপোর্ট আঙ্কেলকে দেখানোর পরে আঙ্কেল বলছে মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ রিপোর্ট নর্মাল আমাকে আবার দেখেছে এই যে দেখো এটা লেখা তা আমি বলছি হ্যাঁ আঙ্কেল আপনি তো ছিলেন না আমি তো ভয়ে ছিলাম আমি রিপোর্ট আমার চাচুকে পাঠাইছি সে দেখে বলছে আলহামদুলিল্লাহ কিচ্ছু হয় নাই আমি অনেক ভয় পাইছিলাম এই তারপরে আঙ্কেল ওষুধ দিল আমাকে তো ওষুধ তো নিচ্ছি 10 দিনে দিছে আর বলছে যে এটা অপারেশন করা লাগবে ফেলে দিতে হবে আমি তো এই বলার পরেই কান্না করে দিছি রিক্সায় বসে যে কেমনি কী হবে আসিফের আব্বু আমাকে সান্ত্বনা দিচ্ছে কিচ্ছু হবে না তা আমি বললাম তুমি না মিথ্যে মিথ্যে একটু অভিনয় করো একটু মন খারাপ করো একটু কান্নার ভান করো বলে যে কেন কান্না করব কান্না করার মতো তো কিছু হয় নাই এটা ইনশাল্লাহ অপারেশন করলে আরও ভালো তুমি তাড়াতাড়ি গুড ফিল রিপোর্ট নিয়ে আসছি বাসায় আজকে আর বের হই নাই কোথাও যাইও নাই রিপোর্ট নিয়ে চলে আসছি এখন ইয়া করব একটু চা খাবো তো কাহিনী হয়েছে রিপোর্টে এমনিতে মানে মানে দেখায় আসলাম পরে আবার অ্যান্টিবায়োটিক দিছে আবার ভিটামিন ওষুধ দিছে অ্যান্টিহিস্টামিন দিছে এগুলো দিছে আর এটা 10 দিনের জন্য দিছে এরপরে সম্ভবত বললো যে যে রিমুভ করতে হবে রিমুভ মানে অপারেশনটা করতে হবে এরকম বলছে এটা বলার পরই তো মনও খারাপ হয়ে গেছে আর অপারেশন এখন যেটা সত্যি কথা অপারেশন করলে আসলে ভালো কারণ এটা যদি আবার হয় কখনো বড় আবার ইয়া হয় এখনও বড়ই আছে গলার কাছে তো আমি তো আসলে দেখাইতে পারতেছি না এইভাবে অনেক ফুলা হাত দিয়ে ধরলে অনেক বড় বাজে হ্যাঁ আর হাত তো ওইভাবে দিতেই পারি না ভয় পাই এত মানে ভয় আমার ভিতর ভয় ঢুকে গেছে বেশি যাই হোক এখন সবাই দোয়া করবে আর আসিফের আব্বুকেও তো বললাম মানে যে বলতেছি আমি আসিফের আব্বুকে যে আসিফের আব্বু মনে করো যদি মনে করো আগে বলছি মানে কয়েকদিন আগে বলি যে আমার যদি কিছু হয় কেমন হবে বলে কি তোমার কিচ্ছু হবে না ইনশাআল্লাহ
তা আমি বলি হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ অসীম রহমত। তা আমার তো ভয় আসলে সংসার নিয়ে সন্তান নিয়ে যে কেমনে চলবে। আর স্বাভাবিক একটা মানুষ পৃথিবীতে না থাকলে কয়দিন পর তো তাকে সবাই এমনিতেই ভুললে যায়, মনে রাখে না। ওইটা নিয়ে একটু ভয় পাইছি। আবার পুরুষ মানুষের তো বিশ্বাস নাই, দেখা যায় বউ মারা গেলে যে নতুন করে আবার বিয়ে করে। ওইসব নানান চিন্তায় আমাকে একদম মানে খাইয়ে ফেলছে। এত কষ্ট পাইছি কয়টা দিন। যাই হোক এখন আবার যদি অপারেশন হয় তো ওটার জন্য আবার প্রস্তুতি কী করব বুঝি না। এখনও আমার ভয় ভিতরে এই অপারেশন, এই কথা শুনলেই আমার ভয় লাগে। হ্যাঁ আমার 4টা সিজার হয়েছে, তারপরও অপারেশনের কথা শুনলে অনেক ভয় লাগে। এই আর কি বলে, অপারেশনের কথা শুনলে অনেক ভয় লাগে। ওটা নর্মাল অপারেশন। আল্লাহ আছে তোমার সাথে ইনশাল্লাহ, কোনো অসুবিধা হবে না। নর্মাল অপারেশন তো, কিন্তু অপারেশনের কথা কইলেই তো ভয় লাগে। আল্লাহ সাহায্য করবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া করো, আমাদের জন্য দোয়া করো। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আচ্ছা বেরো, তুমি বের হবো এখন কোথাও? তো এখন বিদায় নিচ্ছি। মা সালামা। কি অবস্থা তোমার? স্যান্ডউইচ খাইছিলা?